পেশাদার উৎসব থামিয়ে টিকি টাকার রাজত্ব। তোরেসের গোলে ১৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। এনজোর লাল কার্ডে কপাল পুড়ল আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত, ড্রোন ভূপাতিত করার দাবি। গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন, নতুন করে হামলায় নিহত ২। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর দখলদারদের চাপ অব্যাহত, অনেক ভবন উচ্ছেদের নোটিশ। এবং ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত গুদাম ও আবাসিক এলাকা। মস্কোর তেল স্থাপনায় পাল্টা আক্রমণ কিয়েভের। যুদ্ধে সমর্থন দেয় উত্তর কোরিয়াকে ধন্যবাদ পুতিনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। শুরুতে ফিফা বিশ্বকাপের খবর। ১৬ বছরের অপেক্ষার অবসান। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তোরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাবে বাজিমাত করলেন লুই দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের ম্যাচ রিপোর্ট। রেফারির শেষ বাঁশি, নিউ জার্সির সবুজ ঘাসে লুটিয়ে পড়ল আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তখন বিশ্বজয়ের আনন্দে আত্মহারা। লুই দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছরের অপেক্ষার অবসান। অমরত্বের ছোঁয়া পেলেন ফেরান তোরেস, রদ্রি, লামিনে ইয়ামালরা। ফাইনালের ছোট্ট একটা প্রি শো শেষে মেসির কিক অফ, শুরু হয়ে যায় দুদলের অমরত্বের লড়াই। আর্জেন্টিনা ছোট ছোট পাসে বল দখলের চেষ্টা করলেও দ্রুতই স্পেনের রিকভার। মাত্র ৫ মিনিটেই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়া লামিনে ইয়ামালের প্রচেষ্টা নিদারুণ দক্ষতায় বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করেন এমি মার্তিনেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শিরোপার লড়াইয়ে স্পেনের স্পষ্ট আধিপত্য। ছোট ছোট পাসে গ্যাপ তৈরি করে আবারও তারা আক্রমণে যায় ১৭ মিনিটে। এবার লেফট উইং ধরে লামিনের প্রচেষ্টা, কিন্তু কাঙ্ক্ষিত স্ট্রাইকারকে খুঁজে নেওয়ার আগেই তা বাধা পায় এমির গ্লাভসে। এরপর ৩৯ মিনিটে বিশ্বস্ত হাতে স্পেনের আরো একটা আক্রমণ রুখে দেন তিনি। পুরো প্রথমার্ধ জুড়েই চলতে থাকে স্পেনিয়ারদের আধিপত্য। ৪৩ মিনিটে চমৎকার একটি সুযোগ তৈরি করেন কুকুরেয়া, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। বিরতির পর আর্জেন্টিনার ভুলের সুযোগ নিয়ে গোলের শট নেয় স্পেন, কিন্তু তা রুখে দেন এমি। ৫৫ মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করেন ওতামেন্ডি, এরপরই দলকে রক্ষা করেন মন্টিয়েল। ৬৭ মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্পেন, তবে বদলে নামা ফেরান তোরেসের শট সরাসরি এমির গ্লাভসে চলে গেলে বঞ্চিত হয় লা রোহা। ৮১ মিনিটে দলকে আবারও রক্ষা করেন বাজ পাখি। এক্সট্রা টাইমে ম্যাচে চরম নাটকীয়তা। প্রথমবারের মতো স্পেনের পোস্টে শট রাখে আর্জেন্টিনা, সেটা রক্ষা করেন স্প্যানিয়ার্ড গোলি। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন নিকো উইলিয়ামস। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তার চেয়েও নাটকীয় পরিবেশ তৈরি হয় অন্তিম মুহূর্তে স্পেন আর্জেন্টিনার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেলে। তবে এবারও ত্রাতা হয়ে লামিনের শট থেকে দলকে রক্ষা করেন এমি। ১১ জন নিয়ে মাঠে নামলো, এদিন একাই লড়ে গেছেন এমি মার্তিনেজ। স্পেনের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য দেয়াল। তার আরো একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নিকোর হেড থেকে। এর কিছুক্ষণ পর স্পেন আর্জেন্টিনার জাল খুঁজে পেলেও তা বাতিল হয় ফাউলের জন্য। এবারে বিশ্বকাপে যে দলগুলো ডুবেছে তাদের অধিকাংশই অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্য, আর্জেন্টিনাও তাই। এজন্য আর শেষ রক্ষা হয়নি তাদের। ১০৬ মিনিট অবশেষে জাল খুঁজে পান ফেরান তোরেস। স্বপ্ন ফিকে হতে শুরু করে স্ক্যালোনি শিষ্যদের। নামের ফাইনাল হলেও নিউ জার্সিতে শুধু খেলেছে স্পেন। আর্জেন্টিনা যেন ছিল শুধু দর্শকের ভূমিকায়। পুরো ম্যাচে স্পেনের ২০ শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল মাত্র ২টি, আর লক্ষ্যে একটিও নয়। যথেষ্ট যোগ্য দল হিসেবেই স্পেনের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা। ফাইনালে তারা যেভাবে পারফর্ম করেছে, এর ব্যত্যয় ঘটলে হয়তোবা নষ্ট হতো ফাইনালের সৌন্দর্য। পক্ষান্তরে আর্জেন্টিনা যেন শুরু থেকেই ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। এমি মার্তিনেজ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয় আরো একটা বিশ্বকাপ উদযাপন থেকে বঞ্চিত হলেন লিওনেল মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
শিরোপার মঞ্চে হৃদয় ভাঙল আকাশী নীলদের। আর্জেন্টাইন ভক্তদের চোখে মুখে যখন বিষাদের ছায়া, স্প্যানিশ শিবিরে তখন বাঁধ ভাঙা উল্লাস। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের সাক্ষী হয়ে রইলেন নিউ ইয়র্ক, নিউ জার্সির ৮০,০০০ দর্শক। মেটলাইফ স্টেডিয়াম থেকে দর্শক প্রতিক্রিয়া বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, তাও আবার শ্রেষ্ঠত্বের লড়াই। কিন্তু নির্ধারিত সময় পেরোলেও গোলের দেখা নেই। ভাবা যায় কোটি কোটি দর্শকের হৃদস্পন্দন যেন বাড়িয়ে তোলেন আর্জেন্টাইন আর স্প্যানিশ ফুটবলাররা। অবশেষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আর্জেন্টিনার জাল স্পর্শ করে স্পেনের গোল। উল্লাসে ফেটে পড়ে লা রোহারা। একে একচেটিয়া ফুটবল বললে হয়তো খুব একটা ভুল হবে না। পুরো সময়টা দাপটের সাথে খেলেছে স্পেন। স্ক্যালোনি শিষ্যরা এদিন এতটা নির্জীব হয়ে পড়লেন কিভাবে? লিওনেল মেসিকে তো চোখেই পড়েনি খুব একটা। গোল্ডেন বুট নাকি বিশ্ব চ্যাম্পিয়ন হবার চাপে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। হতাশ আর্জেন্টাইন শিবিরে। অ্যামেজিং ছিল। উই ওয়ার রুটিং ফর আর্জেন্টিনা, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা আরেকটু বেটার প্লে করতে পারতো। অ্যান্ড স্পেনের উইনটা অ্যামেজিং। গেমটা অনেক ভালো ছিল, আমরা এনজয় করেছি। যদিও মেসি জিতবে আমরা সেটা আশা করেছিলাম, মেসি জিতে নাই, বাট স্পেন প্লেড বিউটিফুল ফুটবল and ফুটবল জিতেছে at the end. Amazing. Hemos sufrido, but amazing. The World Cup, go Spain! Amazing. I love them. It was amazing. The game was amazing. We have one sad and one happy supporter here. The sad one is behind there. It was an amazing, very defensive game though. তবুও বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের প্রশংসা করতে ছাড়লেন না তারা। Hey, the Bangladesh people, I love you. Thank you. Hey, vamos, vamos. ফাইনাল একপেশে হলেও ভালো ফুটবল দেখেছে বিশ্ব। ম্যাচের শুরুতে সমাপনী আয়োজন কিংবা হাফ টাইম শো ছিল দুর্দান্ত। উত্তর আমেরিকা আর ইউরোপীয় ফুটবলের নৈপুণ্য, সেই সঙ্গে মেডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, জগৎ বিখ্যাত শিল্পীদের সুর মূর্ছনা। আর কি চাই? এবারের বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের থিম ছিল ভালোবাসা। গানে গানে সেই বার্তাই শুনিয়েছেন শিল্পীরা। যুদ্ধ, বিগ্রহ আর অশান্ত অস্থির বিশ্বে প্রায় ১.৫ মাস খানিকটা তা ভুলিয়ে রেখেছিল ফিফা বিশ্বকাপ। সমাপনী ফাইনালের থিম ভালোবাসা বজায় থাকুক বিশ্বজুড়ে, ছড়িয়ে পড়ুক পৃথিবীময়, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। এক গোল্ডেন বুট ছাড়া টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। রানার্স আপ ট্রফি আর মেডেল ছাড়া কিছুই পায়নি আর্জেন্টিনা। গোল্ডেন বল, গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লা রোহারা। ১০৪ ম্যাচের সমীকরণ শেষে বিশ্ব সেরা স্পেন। মাঠের পারফরমেন্স দিয়ে লা রোহারা জিতে নিয়েছে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস পুরস্কার। অন্যদিকে রানার্স আপ ট্রফি ছাড়া আর কিছুই ভাগ্যে জোটেনি আর্জেন্টাইনদের। ৪৮ দলের মহারণে শিরোপা নির্ধারণী ম্যাচে সব আলো কেড়ে নিয়েছে লা ফুয়েন্তের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ৮ ম্যাচে গোল হজম করেছেন কেবল একটি। বিশ্বকাপের ইতিহাসে টানা ৬৫০ মিনিট গোল কনসিড না করার রেকর্ড গড়েন তিনি। গোল পোস্টের নিচে অসাধারণ রিফ্লেক্স আর দুর্দান্ত সব সেভে স্পেনের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রেখেছেন। গোল্ডেন গ্লাভস তো নিঃসন্দেহে তারই জেতার কথা। এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন রদ্রি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নেতৃত্বে স্পেনকে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন এই মিডফিল্ডার। এর আগে স্পেনকে ২০২৪ সালে ইউরো জিতিয়েছেন রদ্রি। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী পাও কুবার্সি। স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন কুবার্সি। নিখুঁত পাসিং এবং ম্যাচে অসাধারণ নিয়ন্ত্রণে বাজিমাত করেছেন এই ডিফেন্ডার। এছাড়া বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করায় প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফেরান তোরেস। বিশ্বকাপের অন্যতম মর্যাদার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। ৮ ম্যাচে ১০ গোল আর ৪ অ্যাসিস্টে এই পুরস্কার নিজের করে নেন ফরাসি স্ট্রাইকার। এছাড়া লিওনেল মেসির ২১ গোল টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ২২ গোলের মালিক তিনি। মাত্র ৩টি বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন কিলিয়ান। গোল আর অ্যাসিস্ট সংখ্যা কত হলে সেই গোল্ডেন বুট মেসির হাতে উঠবে
তা নিয়ে ফাইনালের আগে বেশ সমীকরণের অঙ্ক কষেছেন আর্জেন্টাইন ফ্যানরা। তবে ফাইনালে বড্ড নীরব ছিলেন ফুটবলের এ মহাজাদুকর। মাঠ ছেড়েছেন কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই। লিওনেল মেসি এবারের বিশ্বকাপ শেষ করেন 8টি গোল আর 4 অ্যাসিস্টে। আর্জেন্টিনা নিজেদের চিরাচরিত খেলা ফাইনালে দেখাতে না পারলেও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করেনি স্পেন। গোলকিপিং, ডিফেন্স, মধ্যমাঠ, আক্রমণ, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সেরা খেলাটাই খেলেছে স্পেন। বিশ্বকাপের সঙ্গে জিতে নিয়েছে মহামূল্যবান তিনটি পুরস্কার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ইরানে টানা নবমবারের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালীতে একটি জাহাজ অচল করার দাবি করেছে মার্কিন বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এদিকে ইরানের ড্রোন ধ্বংসের সময় ইরাকে এক মার্কিন সেনা নিহতের পাশাপাশি জর্ডান হামলায় নিহত সেনার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে বাহরাইন, জর্ডান ও কুয়েতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরাকের উত্তরাঞ্চলে ভূপাতিত একটি ইরানি আত্মঘাতী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় এক মার্কিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এছাড়া জর্ডানে হামলার পর নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে চালানো অভিযানে অজ্ঞাত পরিচয়ের দেহাবশেষ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়। টানা নবম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নতুন দফার অভিযান শুরু হয়েছে। একই দিনে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও বন্দর ইমাম খুমেনি এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারখুবেইনের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও কেশব দ্বীপেও হামলা হয়েছে। অন্যদিকে জর্ডান জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কুয়েতেও একটি বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে সেখানে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করেছে ইরান। মার্কিন অবরোধ ও সামরিক হামলা কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে পুরো অঞ্চলে। বাহরাইন, জর্ডান ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সময়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সেতু, রেলপথ, সড়ক, টানেল ও বিমানবন্দরে হামলায় দক্ষিণ ইরানের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেওয়া হচ্ছে এবং অনেক এলাকায় স্থগিত করা হয়েছে পরীক্ষা। বরকতুল্লাহ, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। গাজা সিটির জেতুন এলাকায় দখলদারদের হামলা অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন আরও অনেকে। মধ্য গাজায় একটি 4তলা ভবন গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উপর আরও চাপ বাড়িয়েছে ইসরায়েল। কাফর আকাব শহরে অন্তত 22টি বাড়ি উচ্ছেদ ও ভেঙে ফেলার নোটিশ দিয়েছে বলে জানা গেছে। যুদ্ধবিরতির মাঝে গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার গাজা সিটির জেতুন এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। একই এলাকায় একটি ভবনে হেলিকপ্টার হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন আহত হন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও গাজা উপকূলেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় একটি 4তলা আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয়দের দাবি, হামলার মাত্র 10 মিনিট আগে ভবন খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই বিমান হামলায় ধসে পড়ে পুরো ভবন। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের এলাকাও। অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে অন্তত 22টি ফিলিস্তিনি বাড়ি উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়ার নোটিশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দাদের 1 সপ্তাহের মধ্যে বাড়িঘর খালি করতে নির্দেশ দিয়েছে জেরুজালেম। এর আগে একই এলাকায় অন্তত 20টি বাড়ির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ফিলিস্তিনিদের উপস্থিতি কমাতে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান আরও জোরদার হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। এদিকে পূর্ব জেরুজালেমের উত্তর পশ্চিমে বেইত আনান ও বেইত লিখিয়াত সংযোগ সড়কে কংক্রিটের ব্লক বসিয়ে নতুন সামরিক গেট স্থাপনের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে অন্তত 900 সামরিক চেকপোস্ট ও গেট স্থাপন করেছে ইসরায়েল। বরকতুল্লাহ, সময় সংবাদ। রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইউক্রেন জুড়ে অন্তত 8 জন নিহত, বহু মানুষ আহত হয়েছেন।
রাজধানী কিয়েভ, খার্কিভ, জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, গুদাম ও বেসামরিক স্থাপনা। পাল্টা কৃষ্ণ সাগরে 3টি রুশ তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভ্রোপোল অঞ্চলে তেল স্থাপনায় আঘাতের দাবি করেছে ইউক্রেন। এদিকে চলমান যুদ্ধে রাশিয়াকে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব জনগণকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন। ইউক্রেন জুড়ে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির কর্মকর্তারা জানান, হামলায় বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কিয়েভ, উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ, সুমি ও দক্ষিণের জাপোরিজিয়া অঞ্চল। এছাড়া বিভিন্ন ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 2022 সালে কিয়েভে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটি অন্যতম বৃহৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। জেলেনস্কির দাবি, কৃষ্ণ সাগরে রাশিয়ার 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং স্তাভ্রোপোল অঞ্চলে একাধিক তেল সংরক্ষণকারে সফল হামলা চালানো হয়েছে। রাশিয়ার জ্বালানি অবকাঠামো যুদ্ধের অর্থায়নে ভূমিকা রাখায় এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্য বলে দাবি করছে কিয়েভ। রাশিয়া জানায়, কৃষ্ণ সাগরের নোভোরোসিস্ক বন্দরের তেল টার্মিনালে হামলায় 2টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়। সাময়িকভাবে বন্ধ তেল লোডিং। একই সময় ইউক্রেনের দীর্ঘ পাল্লার হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো নতুন করে চাপের মুখে পড়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুয়ে সন হুইয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য উত্তর কোরিয়ার নেতৃত্ব ও জনগণকে ধন্যবাদ জানান পুতিন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ ঘিরে সামরিক সহযোগিতার মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ং এর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ বাড়িয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। বিশ্বজুড়ে বর্তমানে শতাধিক সশস্ত্র সংঘাত চলছে, যার শীর্ষে রাশিয়া, ইউক্রেন ও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। সুদান, মিয়ানমার, বেলুচিস্তানের অস্থিরতার পাশাপাশি ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করছে। পরাশক্তিদের ভূ রাজনৈতিক স্বার্থের এই আঞ্চলিক যুদ্ধগুলো বিশ্ব অর্থনীতি, বাণিজ্য পথ ও শান্তিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জেনেভা একাডেমির জরিপ অনুসারে বিশ্বজুড়ে এখন 110টির বেশি সংঘাত চলছে, আর ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রসের প্রতিবেদনে উঠে এসেছে 130টিরও বেশি সংঘাত। এর মধ্যে প্রথম দিকে অবস্থান করছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ এবং ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যা ও দমন পীড়ন। তারপরে অবস্থান করছে সুদান, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং সোমালিয়ার চলমান সংঘাত। ভারতের মণিপুরের কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যকার জাতিগত দাঙ্গার পাশাপাশি পাকিস্তানের বেলুচিস্তানের অস্থিরতার ধারাবাহিকতায় সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ, যার কারণে গোটা মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে নতুন অস্থিরতা। একদিকে আফ্রিকার কঙ্গোতে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে চলছে রক্তক্ষয়ী লড়াই, অন্যদিকে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে অপরাধী গ্যাংগুলোর তাণ্ডবে পুরোপুরি ভেঙে পড়েছে দেশটির শাসন ব্যবস্থা। এর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কারণে লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্য পথ অবরুদ্ধ হয়ে পড়ায় পুরো বৈশ্বিক সরবরাহ চেইন এখন মারাত্মক হুমকির মুখে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক এই যুদ্ধগুলো এখন আর কোনো নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ নেই, বরং পরাশক্তিদের ভূরাজনৈতিক স্বার্থের এই সংঘাত পুরো পৃথিবীর অর্থনীতি, জ্বালানি বাজার এবং শান্তিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্ব বিবেক এই ধ্বংসলীলা থামাতে না পারলে মানব সভ্যতাকে হয়তো দিতে হবে আরও বড় কোনো চড়া মূল্য। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ দাবানলে ফ্রান্সের ভূমধ্য সাগরীয় উপকূলে পুড়ে গেছে 9,000 হেক্টর বনভূমি। জরুরি অবস্থা জারি। স্পেনের মধ্যাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় নতুন বার্তা দিয়েছে জার্মানি ও ফ্রান্স। প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দুই দেশের নেতা। ইউরোপের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় জার্মানি ও ফ্রান্স।
শুক্রবার যৌথ মন্ত্রিসভা বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্টস ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেন দুই নেতা। আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় চীনের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক। ম্যাক্রো বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এবং অবমূল্যায়িত ইউয়ানের কারণে ইউরোপের বাজার ও শিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। চীনের সঙ্গে এমন বিশাল বাণিজ্য উদ্বৃত্ত থাকতে পারে না, আবার একই সঙ্গে ইউরোর তুলনায় রেনমিনবির মূল্য এতটা কমও থাকতে পারে না। এটি মোটেও টেকসই নয়। তবে সমালোচনার পাশাপাশি চীনের সঙ্গে কৌশলগত সংলাপ পুনরায় শুরুর আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তার মতে, প্রতিযোগিতা থাকলেও আলোচনার পথ খোলা রাখা প্রয়োজন। এর আগে দুই নেতা ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা নিয়ে জার্মানির সঙ্গে সহযোগিতার প্রস্তাবও তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের প্রতিরক্ষা অঙ্গীকার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। বছরের শুরুতে যৌথ যুদ্ধবিমান প্রকল্প ভেঙে যাওয়ায় দুই দেশের সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছিল, এই বৈঠককে তা কাটিয়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ভারতে অনশনরত সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালত বলেছেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার চিকিৎসা আইনসম্মতভাবেই চলবে। একই সঙ্গে 3 দিনের মধ্যে ওয়াংচুকের স্বাস্থ্যগত অগ্রগতির প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন সোনমের আইনজীবী। ভারতে অনশনরত সামাজিক কর্মী সোনাম ওয়াংচুক আপাতত সরকারি সফদরজং হাসপাতালেই থাকছেন। তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের জন্য স্ত্রী গীতাঞ্জলির অংমোর করা আবেদন খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি মিনি পুষ্কর্ণার নেতৃত্বাধীন বেঞ্চ জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি নিজে হাসপাতালে ভর্তি হতে রাজি না হওয়ায় সরকার আইনসম্মতভাবেই তাকে হাসপাতালে স্থানান্তর করেছে। শুনানিতে সফদরজং হাসপাতালের চিকিৎসকেরা আদালতকে জানান, ওয়াংচুকের সম্মতিতেই তাকে চিনি ছাড়া মুখে খাওয়ার ওষুধ দেয়া হচ্ছে এবং তার স্বাস্থ্য সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। আদালত বলেন, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রোগীর সম্মতিতেই চিকিৎসা চলছে, ফলে জোরপূর্বক চিকিৎসা দেয়া হচ্ছে এমন দাবি গ্রহণযোগ্য নয়। তবে এই আদেশের বিরুদ্ধে দ্বৈত বিচারপতির বেঞ্চে আপিল করবেন বলে জানিয়েছেন গীতাঞ্জলি অংমোর আইনজীবী। শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল দাবি করেন, ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সুযোগ দেওয়া উচিত, কারণ কোথায় চিকিৎসা নেবেন সেই সিদ্ধান্ত রোগীর নিজেরই। অন্যদিকে সরকার পক্ষের আইনজীবী বলেন, বর্তমান অবস্থায় ওয়াংচুককে অন্য হাসপাতালে নেওয়া তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। আদালত স্পষ্ট করে দিয়েছেন, তার চিকিৎসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসক দলের সদস্যরাই। একই সঙ্গে 3 দিনের মধ্যে ওয়াংচুকের শারীরিক অবস্থার অগ্রগতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 28 জুন থেকে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে অনশন করছেন সোনাম ওয়াংচুক। শনিবার তাকে পুলিশ সফদরজং হাসপাতালে ভর্তি করে। তার স্ত্রী গীতাঞ্জলি অংমো অভিযোগ করেছেন, ওয়াংচুককে ইচ্ছার বিরুদ্ধে হাসপাতালে এনে কার্যত আটক রাখা হয়েছে। একই সঙ্গে কঠোর পুলিশি নিরাপত্তার কারণে তাদের চলাফেরাও সীমিত করা হয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের লন্ডনে গাজা যুদ্ধের প্রতিবাদে রাস্তায় নামেন হাজারো মানুষ। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিতে সরকারকে আহ্বান জানান অনেকে। ইউক্রেনে সেনাপ্রধান অপসারণের দাবিতে 3য় দিনের মতো উত্তাল কিয়েভ। ওয়াশিংটনে আইসিএ সদর দপ্তর নির্মাণের বিরুদ্ধেও বিক্ষোভ হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে এআই ডাটা সেন্টারের বিস্তার রোধে বিক্ষোভ হয়েছে 42টি অঙ্গরাজ্যে। ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বতীরা বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। যুক্তরাজ্যের লন্ডনে রাজপথে বিক্ষোভে নামেন হাজারো ফিলিস্তিনপন্থী মানুষ। নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া অ্যান্ডি বার্নহামের কাছে গাজা ইস্যুতে কঠোর অবস্থান নেয়ার দাবি জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, ব্রিটিশ অস্ত্র রফতানি বন্ধ এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আরও জোরালো সমর্থনের দাবি জানান তারা। আন্দোলনকারীদের অনেকেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে সরকারকে তা স্বীকার করার আহ্বান জানান। ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদে 3য় দিনের মতো বিক্ষোভ হয়েছে। জনপ্রিয় প্রতিরক্ষা মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা সেনাপ্রধানকে অপসারণের দাবি জানান। জবাবে জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে গভীর মতপার্থক্যের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নতুন আইসি সদর দফতর নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করেন অভিবাসন অধিকার কর্মীরা। তাদের অভিযোগ, অভিবাসন দমন নীতিতে আরও অর্থ ব্যয় না করে সেই জায়গায় স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক প্রকল্প গড়ে তোলা উচিত। একই দিনে দেশটির 42 অঙ্গরাজ্যে 142টি বিক্ষোভে এআই ডেটা সেন্টারের দ্রুত বিস্তারের বিরুদ্ধেও প্রতিবাদ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এসব প্রকল্প স্থানীয় পরিবেশ, সম্পদ ও জনস্বার্থের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। নিউ ইয়র্কে আত্মহতি দেয়া তিব্বতী লুবগা রাংজেনের স্মরণে ভারতের ধর্মশালায় থাকা নির্বাসিত তিব্বতীরা বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি শুরু করেন। তারা তিব্বতে চীনের নীতির সমালোচনা করে স্বাধীনতার দাবি পুনর্ব্যক্ত করেন এবং চীনের নতুন জাতিগত ঐক্য আইন বাতিলের আহ্বান জানান। অন্যদিকে বেইজিং বলছে তিব্বত চীনের অবিচ্ছেদ্য অংশ এবং বিষয়টি সংশ্লিষ্ট দেশগুলো নিজ নিজ আইন অনুযায়ী পরিচালনা করবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। সংবিধান সংশোধনের পর পদত্যাগে রাজি হলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট টমাস সুলিওক। শনিবার সংবিধানের 17তম সংশোধনীতে স্বাক্ষর করেন তিনি। এই সংশোধনীর মাধ্যমে রোববার মধ্যরাত থেকে তার দায়িত্বের মেয়াদের অবসান ঘটবে। চলতি বছরের এপ্রিলে সাধারণ নির্বাচনে এক ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিটার মাজিয়ার। এর ফলে ভিক্টর অরবানের দীর্ঘ 16 বছরের একচেটিয়া শাসনের অবসান ঘটে। মাজিয়ারের ক্ষমতাসীন তিসজা পার্টি তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাপটে একতরফাভাবে এই সাংবিধানিক সংশোধনীটি পার্লামেন্টে পাশ করে। প্রধানমন্ত্রী মাজিয়ার সাবেক নেতা ভিক্টর অরবানের ক্ষমতা কাঠামো ভেঙে দিতে জনগণের গণরায় পেয়েছেন বলে দাবি করেন। হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত টমাস সুলিওক। সংবিধান সংশোধনের জেরে অরবানের আরেক প্রভাবশালী সহযোগী পিটার পোল্টকেও চাকরি থেকে অবসর নিতে হচ্ছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। হজ ও উমরা পালনকারীদের সুবিধায় সৌদি আরবে নতুন ডিজিটাল সেবা চালু। বিভিন্ন স্থানে ভিড়ের তাৎক্ষণিক তথ্য মিলবে কিউআর কোড স্ক্যানে। মুসল্লিদের স্বস্তি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা তেল পাইপলাইন পুনর্নির্মাণের সমঝোতা স্মারক সই করেছে ইরাক ও সিরিয়া। এই পাইপলাইন চালু হলে তেল রপ্তানির বিকল্প পথ তৈরি এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে মনে করছে ইরাক। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে হরমুজ প্রণালীতে উত্তেজনার পর এই উদ্যোগকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে বাগদাদ। দীর্ঘদিন অচল থাকা ইরাক সিরিয়া তেল পাইপলাইন পুনর্নির্মাণের সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে প্রকল্পটির লক্ষ্য রফতানি বিকল্প পথ তৈরি, জ্বালানি অবকাঠামো শক্তিশালী করা এবং আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা বাড়ানো। প্রকল্পটি বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের শেভরন, সুইজারল্যান্ড ভিত্তিক ট্রান্স ওশান এবং কাতার ভিত্তিক আরবাকন ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম। কারিগরি ও প্রকৌশল সমীক্ষা শেষে পাইপলাইনের চূড়ান্ত পরিবহন সক্ষমতা নির্ধারণ করা হবে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় ইরাকের তেল রফতানি ও আয় বড় ধরনের ধাক্কা খেয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই পাইপলাইনকে বৈশ্বিক বাজারে ইরানি অপরিশোধিত তেল পৌঁছানোর কৌশলগত করিডোর হিসেবে দেখছে বাগদাদ। একই সঙ্গে প্রকল্পটিতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের সুযোগও বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। 1952 সালে নির্মিত প্রায় 800 কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বনিয়াস পর্যন্ত বিস্তৃত। ইরান ইরাক যুদ্ধ এবং পরবর্তী ইরাক যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বহু বছর ধরে এটি বন্ধ রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ভারতের জম্মু কাশ্মীরে আকস্মিক বন্যা ভূমিধসে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। পানির তোড়ে ভেসে গেছে শত শত যানবাহন। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন বহু মানুষ। প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জনজীবনও। এদিকে ভিয়েতনামে ভারী বর্ষণ ও বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। চিলিতেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যার কবলে পড়েছে ভারতের জম্মু কাশ্মীরের রাজৌরি শহর। স্থানীয় দরহালি নদীর বাঁধ ভেঙে বেলার কলোনি ও নতুন বাস স্ট্যান্ড সহ নিচু এলাকা প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে। ক্ষয়ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জম্মু ও কাশ্মীরে বজ্রপাত সহ আরও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এই সতর্কতা আগামী 23 জুলাই পর্যন্ত বহাল থাকবে। টানা বৃষ্টির কারণে দরহালি, খান্ডুলি, সুক্তো এবং জামলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি প্রদেশ লাইচাও। টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর মুয়ংথান গ্রামে সৃষ্ট বন্যায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের এই বর্ষা মৌসুমে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী ঝড় বন্যা দেখা দেয়, যার ধারাবাহিকতায় এবারও বেশ কিছু অঞ্চলে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কয়েকদিন ধরে তীব্র গরম ও কানাডার দাবদাহের ধোঁয়ায় বিপর্যস্ত নিউ ইয়র্কে আঘাত এনেছে প্রচণ্ড বৃষ্টি, দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে সহ বেশ কিছু সড়ক দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ভ্রমণ এড়িয়ে চলার এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন। অন্যদিকে এল নিনোর প্রভাবে চিলির সান্তিয়াগো অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। মাপোচো নদীর পানি বেড়ে তালাগান্টের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় ঘরবাড়ি ছেড়ে গেছেন বহু বাসিন্দা। দুর্গতদের উদ্ধারে চিলির সেনাবাহিনী এবং পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় 10টি অঞ্চলে এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পশ্চিম ইউরোপে তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলে পড়ছে স্পেন ও ফ্রান্স। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্পেনের মধ্যাঞ্চলে পুড়ে গেছে অন্তত 9,000 হেক্টর এলাকা। দেশটির মধ্যাঞ্চলে লা মিয়েরলা দাবানল নিয়ন্ত্রণে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী ও মিলিটারি ইমার্জেন্সি ইউনিট। 16টি পৌর এলাকা খালি করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 700 বাসিন্দাকে। পরিস্থিতির অবনতি হওয়ায় দ্বিতীয় ধাপের জরুরি অবস্থা ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলের ফ্রেজুস এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত 180 হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের কারণে কয়েকটি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তুলো থেকে লিয়ার্কস পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, রেকর্ড তাপপ্রবাহ, দীর্ঘস্থায়ী খরা ও কম আর্দ্রতার কারণে পশ্চিম ইউরোপ জুড়ে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে। গায়ানার উপকূলে যাত্রীবাহী ফেরি ডুবির ঘটনায় অন্তত 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাজধানী জর্জ টাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর আয়রন পান্ট এলাকার কাছে ডুবে যায় ফেরিটি। এ সময় এমভি বারিমা নামে ফেরিটিতে অন্তত 116 জন যাত্রী ও 17 জন ক্রু ছিলেন। দুর্ঘটনার পর বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারি সংস্থা ও বেসরকারি নৌযান নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের খুঁজে পেতে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে এবং অনুসন্ধান এলাকা দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। ফেরিটির ধারণ ক্ষমতা 300 জনের বেশি হলেও দুর্ঘটনার সময় সেটিতে অনুমোদিত সংখ্যার চেয়ে কম যাত্রী ছিল বলে জানা যায়। উদ্ধার কাজ ও স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর যাত্রীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে গায়ানা সরকার। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে যাত্রীবাহী নৌকা ডুবির 4 দিন পর এক শিশুসহ 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন অন্তত 20 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশটির সেলায়ার দ্বীপপুঞ্জের কাছে ইঞ্জিন বিকল হয়ে বুধবার KM নুরুল সালসা নামের নৌকাটি ডুবে যায়। নৌযানে নাবিক সহ 78 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার অন্তত 1 জনের মৃত্যু হয়েছে। শনিবার মাতাল্লাং দ্বীপের কাছে একটি মাছ ধরার ফাঁদ আঁকড়ে ভাসমান অবস্থায় এক পুরুষ ও 4 নারীকে জীবিত উদ্ধার করা হয়। পরে একটি মাছ ধরায় নৌকায় করে তাদের উদ্ধারকারী দলের নৌযানে নেওয়া হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। 17,000-এর বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার যাত্রী পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নৌযান। তাই দেশটিতে প্রায়ই নৌ দুর্ঘটনার ঘটনা ঘটে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সারান্দো এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় 12 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম ইরান। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থিত হওয়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। গেল 1 সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে 80টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
দেখছেন হজ ও ওমরা পালনে মুসল্লিদের ইবাদত আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। মক্কার পবিত্র মসজিদুল হারামে এখন তাওয়াফ ও সাইর বিভিন্ন স্থানের রিয়েল টাইম ভিড়ের তথ্য জানা যাচ্ছে, ফলে মুসল্লিরা কম ভিড়ের পথ বেছে নিয়ে নির্বিঘ্নে ইবাদত করতে পারবেন। কিউআর কোড স্ক্যান করেই পাওয়া যাচ্ছে এই সেবা। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি ছুটে আসেন ইসলাম ধর্মের পবিত্রতম দুই নগরী মক্কা ও মদিনায়। বিশেষ করে হজ ও ওমরা মৌসুমে মসজিদুল হারামে মুসল্লিদের উপস্থিতি কয়েক গুণ বেড়ে যায়। বিপুল এই জনসমাগম নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার উপর জোর দিচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে চালু হয়েছে নতুন ডিজিটাল ভিড় পর্যবেক্ষণ সেবা। নতুন এই প্ল্যাটফর্মে তাওয়াফ ও সাইর প্রতিটি নির্ধারিত এলাকায় রিয়েল টাইমে ভিড়ের পরিস্থিতি দেখা যাচ্ছে। কোন পথে ভিড় কম, কোথাও অপেক্ষাকৃত বেশি চাপ, এসব তথ্যের পাশাপাশি মুসল্লিদের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হচ্ছে। ফলে ইবাদতকারীরা সহজেই নিজের জন্য উপযুক্ত সময় ও পথ বেছে নিতে পারছেন। মক্কা এবং মদিনায় হজ ওমরার সময় অনেক প্রচণ্ড ভিড় থাকে, এখন ওমরাতে অনেক প্রচণ্ড ভিড়। এই জন্য সৌদি সরকার যাতে ভিড় না হয়, মানুষের জন্য কষ্ট না হয়, বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। ইনশাল্লাহ এই উদ্যোগগুলি কার্যকরী হলে ইনশাল্লাহ আশা করা যায় ওমরা করা মানুষের জন্য অনেকটাই সহজ হবে। হাজিদের জন্য যে কিউআর কোড সিস্টেমটা করছে, ওই কিউআর কোড সিস্টেমে তারা আগাম জানতে পারবে কোন রাস্তায় কোন দিকে জ্যাম আছে, কোন দিকে জ্যাম নেই, বা সহজে যাওয়া যাবে। এতে করে ওদের হজ পালনটা সহজ হবে, সুন্দর হবে। মুসল্লিরা শুধু একটি কিউআর কোড স্ক্যান করেই মোবাইল ফোনে এই সেবা ব্যবহার করতে পারবেন। তথ্য নিয়মিত হালনাগাদ হওয়ায় ভিড় এড়িয়ে নিরাপদে চলাচল করা আরও সহজ হবে। কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তির মাধ্যমে ভিড় ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং ইবাদতের পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করাই এই উদ্যোগের লক্ষ্য। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইবাদতকারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্নের সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রযুক্তি নির্ভর উদ্যোগ বাড়ানো হবে। তাদের আশা, নতুন এই ও ওমরা ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সুশৃঙ্খল ও কার্যকর করে তুলবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। 3,47,000 বর্গ কিলোমিটারের বেলুচিস্তান বিপুল সোনা, তামা, কয়লা ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ। একে বলা হয় পাকিস্তানের অর্থনৈতিক লাইফলাইন। বিশ্লেষকরা মনে করেন, এই প্রদেশের সম্পূর্ণ স্বাধীনতার সম্ভাবনা ক্ষীণ হলেও দীর্ঘস্থায়ী বঞ্চনা ও মানবাধিকার সংকটের রাজনৈতিক সমাধান না হলে পাকিস্তানের অখণ্ডতা চরম অনিশ্চয়তায় পড়বে। বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এর পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান আর দক্ষিণে রয়েছে আরব সাগর। পাকিস্তানের সবচেয়ে বড় এই প্রদেশের আয়তন 3,47,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ পুরো দেশের প্রায় 44% ভূমি দখল করে আছে প্রদেশটি। বেলুচিস্তানকে বলা হয় ইসলামাবাদের অর্থনৈতিক লাইফলাইন। বিপুল প্রাকৃতিক ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম তামার খনি, রিকোডিক এবং চাগাই অঞ্চলে বিশাল সোনার মজুদ। এছাড়া পুরো পাকিস্তানের জ্বালানির অন্যতম প্রধান উৎস সুই গ্যাস ক্ষেত্র এই প্রদেশে অবস্থিত। এর বাইরে ক্রোমাইট, কয়লা, জিপসাম, লোহা ও মার্বেল পাথরের অফুরন্ত ভাণ্ডার রয়েছে এই প্রদেশে। বিশ্লেষকরা মনে করছেন, কৌশলগত অবস্থানের কারণে বেলুচিস্তান পাকিস্তানের জন্য বাঁচা মরার প্রশ্ন। আরব সাগরের তীরে অবস্থিত গোয়াদর গভীর সমুদ্র বন্দর এই প্রদেশেই, যা চীনের $1 বিলিয়ন পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোরের কেন্দ্রবিন্দু। এই বন্দর ও করিডোরের মাধ্যমে চীন সরাসরি আরব সাগরে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। এতে করে ইসলামাবাদের অর্থনীতিও সচল রয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতার সম্ভাবনা এই মুহূর্তে অত্যন্ত ক্ষীণ, কারণ পারমাণবিক শক্তিধর পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তান অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে তাদের সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করছে। পাশাপাশি চীনের নিজস্ব ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে থাকায় বেইজিংও কখনোই বেলুচিস্তানের স্বাধীনতাকে মেনে নেবে না। তবে বেলুচ জনগণের দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনা, মানবাধিকার ও বৈষম্যের মতো সংকটের রাজনৈতিক সমাধান না হলে বেলুচিস্তানের এই অগ্নিকুণ্ড পাকিস্তানের অখণ্ডতাকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে।
শেখ সাদি মারজান, সময় সংবাদ। উত্তর মেরুতে ভাসমান সমুদ্রের বরফের ওপর অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী ম্যারাথন। এতে অংশ নেন 22 জন প্রতিযোগী। তাদের নিরাপত্তায় মোতায়েন ছিল সশস্ত্র মেরু ভাল্লুক টহল দল। প্রতিযোগিতায় 2026 নর্থ পোল ম্যারাথনে নারী ও পুরুষ বিভাগে শিরোপা জিতেছেন ডেনমার্কের রিকে ড্যাম এবং চীনের শেং শিয়াং ওয়াং। আগামী বছরের জুলাইয়ে 2027-এর আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। নরওয়ের লং ইয়ারবিএন থেকে ফরাসি মেরু গবেষণা জাহাজ লে কমান্ড শার্কো করে উত্তর মেরুতে পৌঁছান 7 দেশের 22 প্রতিযোগী। প্রতিযোগিতা শুরুর কয়েক ঘন্টা আগে ভাসমান একটি স্থিতিশীল বরফখণ্ডের ওপর 1055 মিটার দৈর্ঘ্যের একটি ট্র্যাক তৈরি করেন আয়োজকরা। নিরাপত্তায় মোতায়েন ছিল সশস্ত্র মেরু ভালুক টহল দল। 0 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এবং -5 ডিগ্রি সেলসিয়াস অনুভূতিতে শুরু হয় ম্যারাথন। নিরাপত্তার অংশ হিসেবে প্রতিযোগীদের লাইফ জ্যাকেট ও বিশেষ তাপরোধী পোশাক পরে 40 বার ট্র্যাকটি প্রদক্ষিণ করতে হয়। পুরুষ বিভাগে চীনের শেংশিয়ান ওয়াং 3 ঘন্টা 52 মিনিট 22 সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। আর নারী বিভাগে 6 ঘন্টা 54 মিনিট 2 সেকেন্ড সময় নিয়ে জয় পান ডেনমার্কের রিকে ড্যাম। আয়োজকদের মতে এটি পৃথিবীর সবচেয়ে শীতল ম্যারাথন, কারণ প্রতিযোগিতা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ভাসমান বরফের ট্র্যাকটি আবার আর্কটিক মহাসাগরের সঙ্গে মিশে যায়। আগামী বছরের জুলাইয়ে 2027 আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। রোমানিয়ার পোয়ানায় জীবন্ত হয়ে উঠল প্রাচীন রোমান এবং দাসিয়ান ইতিহাস। ঐতিহাসিক নানা যুদ্ধ কৌশল আর প্রাচীন সংস্কৃতির পুনরুত্থানে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে আকর্ষণীয় করে তুলতেই এই আয়োজন। ঐতিহাসিক পোশাকে সজ্জিত যোদ্ধারা। একটু পরেই শুরু হয় যুদ্ধ, তবে তা সত্যিকারের কোনো সংঘাত নয়। রোমানিয়ার ঐতিহ্যবাহী এই উৎসবে ঐতিহাসিক যুদ্ধ কৌশল পুনর্নির্মাণ করে দর্শকদের তাক লাগিয়ে দেন অংশগ্রহণকারীরা। প্রাচীন দাসিয়ান, গথ ও রোমান যোদ্ধাদের পোশাকে সজ্জিত হয়ে মাঠে নামেন সংস্কৃতিকর্মীরা। নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় প্রাচীন তরবারি যুদ্ধ ও ধনুর্বিদ্যা। হাজার বছরের পুরনো ইতিহাস যেন মুহূর্তেই জীবন্ত হয়ে ওঠে পোয়ানার খোলা মাঠে। বছরের মাঝামাঝি সময়ে এটি চলতি মৌসুমের অন্যতম বড় আয়োজন। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিকভাবেও সাড়া ফেলেছে এই উৎসব। এই বছর 5 বা 6 নম্বর আয়োজন এটা, যেখানে আমি অংশ নিচ্ছি। প্রতি বছর দেশ বিদেশে অন্তত 15টি এমন আয়োজন হয়। সাধারণ মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে প্রাচীন গোত্রগুলোর মধ্যকার যুদ্ধ ও রোমানদের সঙ্গে লড়াইয়ের রোমাঞ্চকর দৃশ্য ফুটিয়ে তোলা হয়। ঐতিহাসিক এই মিলন মেলায় শুধু যুদ্ধ নয়, প্রদর্শিত হয় প্রাচীন রোমান যুগের শিল্প ও সংস্কৃতিও। উৎসবের অন্যতম আকর্ষণ নিম্ফোদের ঐতিহ্যবাহী নাচ এবং গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের মহড়া। অল্প বয়স থেকেই পরিবারের সঙ্গে এই উৎসবে অংশ নেন অনেকেই। নতুন প্রজন্মের অংশগ্রহণকারীরা জানান, ইতিহাসের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই প্রাচীন আবহে বারবার ছুটে যান তারা। শিউলি রোসা, সময় সংবাদ। আবারও বিশ্বকাপের খবর। প্রথমবারের মতো বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা, মাঠে ঢুকতে গিয়ে ভোগান্তির শিকার হন দর্শক ও গণমাধ্যম কর্মীরা। এরপর ট্রফি ইস্যুতেও সমালোচনার জন্ম দিয়েছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। মেরিন ওয়ানকে স্কোর করছে দুটো সাপোর্ট হেলিকপ্টার। ফাইনাল শুরুর 45 মিনিট আগে এমন চিত্র মেটলাইফ স্টেডিয়ামের আকাশে। মাঠে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকবার চক্কর দিয়ে পর্যবেক্ষণ করা হয় নিরাপত্তা পরিস্থিতি। তাতে ভেন্যুতে থাকা দর্শকদের মাঝে তৈরি হয় বিভ্রান্তি, ছিল কিছুটা উদ্বেগও। পর্যবেক্ষণ শেষে মাঠের পাশে অবতরণ করে হেলিকপ্টার। এরপর নিজের মোটরকে এড়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। তার গাড়িবহর যখন ঢুকছিল ম্যাচ ভেন্যুতে, তখন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গরমে নাজেহাল অবস্থা টিকিট কাটা দর্শকদের। আর ওই ভোগান্তি বাড়িয়েছে মাঠের নিরাপত্তা। ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ছিল 2 স্তরের নিরাপত্তা, যা পরিচালনা করেছে সিক্রেট সার্ভিস ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, বা সংক্ষেপে টিএসএ। টিএসএ মূলত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক আর গণমাধ্যম কর্মীরা ওই স্ক্যানারের মাধ্যমে মাঠে প্রবেশ করে। চলে চিরুনি তল্লাশি, যা থেকে মুক্তি পাননি অ্যাক্রেডিটেড জার্নালিস্ট।
বিবিসির রিপোর্ট বলছে প্রেস বক্সে ঢুকতে পারেননি একাধিক গণমাধ্যম কর্মী। তল্লাশি চলে সাধারণ ফুটবল ভক্তদেরও। তাতে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় দর্শকদের। কারো কারো লেগে যায় কয়েক ঘন্টা। নির্ধারিত সময়ের চেয়ে 6 মিনিট পরে শুরু হয় কিক অফ। এসব ভোগান্তির কারণ ডোনাল্ড ট্রাম্প। বুলেট প্রুফ গ্লাসের ভেতর থাকলেও এড়াতে পারেননি দুয়োধ্বনি। ব্রডকাস্টার ক্যামেরা মার্কিন প্রেসিডেন্টের দিকে ঘোরাতেই তীব্র দুয়োধ্বনি দেয় দর্শকরা। অবশ্য ট্রাম্পের জন্য এমন অভিজ্ঞতা প্রথম নয়। এর আগেও একাধিক স্পোর্টস ইভেন্টে গিয়ে দর্শকদের দুয়োধ্বনি শুনেছেন এই আলোচিত রাজনীতিবিদ। তাতে অবশ্য ধার ধারেননি ট্রাম্প। উল্টো নিজের ভিআইপি বক্সে বসে দেখে নিয়েছেন বিশ্বকাপের আরাধ্যের শিরোপা। আর তাতে তার খালি হাতে ট্রফি ধরা নিয়ে সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। এ সময় তার এক পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, অন্য পাশে জিয়ান্নি ইনফ্যান্তিনো। প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে মাঠে এসেই একটা রেকর্ডে নাম লিখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল দেখার অভিজ্ঞতা। এর আগে 1994 সালে ইউএসএ আয়োজক সত্ত্ব পেয়েছিল। সেবার ফাইনালে অবশ্য মাঠে যাননি তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে প্রথমবারের মতো হাফ টাইম শোয়ের উন্মাদনায় মাতল ফিফা বিশ্বকাপ ফাইনাল। জমকালো সমাপনী অনুষ্ঠানে তাক লাগিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মেটলাইফ স্টেডিয়ামে পারফর্ম করেছেন শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা, পোস্ট ম্যালোনো, আইশো স্পিড সহ অনেকে। ফুটবলের মহাযজ্ঞ শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর অনেক আগেই কানায় কানায় পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। মেসি, ইয়ামালরা মাঠে নামার আগে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে এক ঝাঁক তারকা। বিশ্ব বরেণ্য শিল্পীদের চোখ ধাঁধানো পারফরমেন্সে স্টেডিয়াম জুড়ে উন্মাদনা। আর্জেন্টিনা স্পেন মহারণের 1.5 ঘন্টা আগে আয়োজনের শুরু। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিডের পারফরমেন্সে গ্যালারিতে ঢেউ। পারফর্ম করেন প্রধান আকর্ষণ মার্কিন র্যাপার ও সঙ্গীত শিল্পী পোস্ট ম্যালোন। একে একে মঞ্চ মাতান ইতালিয়ান পপ তারকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সঙ্গীত শিল্পী রবি উইলিয়ামসরা। নাচে গানে স্টেডিয়াম জুড়ে তৈরি হয় ভিন্ন এক আবহ। মার্কিন সংস্কৃতির অনুষ্ঠানের পরতে পরতে ছিল রোমাঞ্চ। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন অস্কার জয়ী শিল্পী জেনিফার হাডসন। উপস্থিত ছিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হয়েছে হাফ টাইম শো। হাই ভোল্টেজ ম্যাচের মধ্যবিরতিতে সুপার বোলের আদলে 11 মিনিটের জমকালো আয়োজন। গ্লোবাল সিটিজেনের সঙ্গে যৌথভাবে এই মেগা শো এর দায়িত্বে ছিলেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। ম্যাচের উত্তেজনার মাঝেই স্বস্তির উপলক্ষ নিয়ে আরও একবার হাজির হন বিনোদন জগতের তারকারা। পপ সঙ্গীতের কিংবদন্তি ম্যাডোনা, লাতিন সঙ্গীতের সম্রাজ্ঞী শাকিরা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, কানাডিয়ান গায়ক জাস্টিন বিবার এবং নাইজেরিয়ান আফ্রোবিট শিল্পী বার্না বয়। সকলের পারফরমেন্সে মুগ্ধ দর্শক। এছাড়া বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের পরিচালনায় অনুষ্ঠানে ছিল অর্কেস্ট্রা পরিবেশনা। শিশুদের জন্য মঞ্চে হাজির জনপ্রিয় চরিত্র সেসামি স্ট্রিট ও দ্য ম্যাপেটস। মুহূর্তেই খেলার দুনিয়া পরিণত হয় এক রঙিন উৎসবে। নাচে গানে দর্শকদের মাতিয়ে তোলেন শিল্পীরা। গ্যালারি থেকে দর্শকদের বুনো উল্লাসী বলে দেয় সমাপনী অনুষ্ঠানের চাকচিক্য দিয়েই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আয়োজকরা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আকাশে সাদার উৎসব থামিয়ে টিকি টাকার রাজত্ব। তোরেশের গোলে 16 বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। এনজোর লাল কার্ডে কপাল পুড়ল আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত, ড্রোন ভূপাতিত করার দাবি। এবং গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। নতুন করে হামলায় নিহত 2। পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর দখলদারদের চাপ অব্যাহত। অনেক ভবন উচ্ছেদের নোটিশ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সকাল 10টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকুন। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন।